স্যার সারা বছর পড়িনি, না পড়েও লাস্ট টাইমে কিভাবে লাইফ সায়েন্সে 95 মার্কস পাওয়া যায় স্যার একটু যদি হেল্প করতেন তাহলে আমার নাম্বারটা বাড়ানো যেত বা আমি একটু ভালো স্কোর করতে পারতাম। এই ব্যাপারটা যাদের মনের মধ্যে কাজ করছে তাদের জন্য এই স্ট্র্যাটেজি আজকে নিয়ে এসেছি। এমন কিছু মার্কাটারি স্ট্র্যাটেজি যে স্ট্র্যাটেজি তোদের নাম্বারকে ইনক্রিজ করতে সাহায্য করবে আমাদের লাইফ সায়েন্স সাবজেক্টে। দেখ, লাইফ সায়েন্স সাবজেক্টে এমন একটা সাবজেক্ট না, তুই যদি ঠিকঠাকভাবে রিপ্রেজেন্ট করতে পারিস, ঠিকঠাক মানে যে কোশ্চেনের যে কনসেপ্ট বেসড কোশ্চেনের যে অ্যান্সারটা চাইছে সেটা যদি ঠিকঠাকভাবে লিখতে পারিস, সেটাই কিন্তু কোনো রকম মাপঝোঁক চলে না যে এতটা লিখেছে 2 মার্কসের কোশ্চেন আমাদের হাফ পেজ লিখতে হবে, এরকম কোনো ম্যাটার নেই। শুধু তোকে ঠিকভাবে প্রেজেন্ট করতে হবে। ঠিকভাবে যদি তোরা প্রেজেন্ট করতে পারিস লাইফ সায়েন্সে 95, কারণ 95 এর ওপর নাম্বার 100ও 100 আরামসে চলে আসে। আগের বারই আমাদের অনেক স্টুডেন্ট কিন্তু 100-এ 100 পেয়েছে। তো এই কিছু স্ট্র্যাটেজি যদি আমি জানিয়ে দিই তোকে, প্রথমত লাইফ সায়েন্স খাতা ঠিকঠাকভাবে, যে কোনো খাতা, লাইফ সায়েন্স খাতা বলে আমি বলছি না, ধর প্রথম যে পেজটা আছে যেটা তোরা সেইভাবে এক্সাম এর আগে দিয়ে আসিসনি, তো সেই পেজটা ঠিকঠাকভাবে ফিল আপ করা শিখতে হবে। সেখানে রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, নিজের নাম, যে সালে এক্সাম দিচ্ছিস সেই সালটা লিখতে হবে, একদম প্রপার ওয়েতে কিন্তু ঠিকঠাকভাবে সেটাকে ফিল আপ করতে হবে। লুজ শিট যেগুলো নিবি সেগুলোতে ঠিকঠাকভাবে নিজের নাম, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, সেগুলোর যে যে কলাম থাকে সেগুলো কিন্তু ফিল আপ করতে হবে। প্রত্যেকটা লুজ শিটে অবশ্যই নিজের মতো করে নাম্বার দিয়ে রাখবি, যে একটা লুজ শিট নিলাম 1 উপরে পেন্সিল দিয়েই লিখে দে, সেকেন্ড লুজ শিট নিলাম 2। এইরকমভাবে তোদের লাস্ট টাইমে কি হবে, সেটাকে খাতাটাকে গোছাতে খুব ইজি হবে, টাইমটা কম লাগবে সেই জায়গাগুলোতে। এটা গেল আমাদের ঠিকঠাকভাবে কিভাবে একটু খেয়াল রেখে খাতাটাকে ভালো করে সাজাতে হবে, যাতে আমাদের কোনো রকমভাবে কোনো ইনস্ট্রাকটিভ কোনো রকম ভুল না থাকে, ইনস্ট্রাকশন রিলেটেড যাবতীয় যা ইনফো বেসড সেগুলো যেন কোনো রকম ভুল আমরা না করি। এটা হচ্ছে প্রথম কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন হচ্ছে আমরা প্রপারলি খাতাটাকে চারপাশে হয় তুই এইরকম করবি। ধর এটা তোর খাতা, ঠিক আছে, ধর এটা তোর খাতা, এটা তোর খাতা, ঠিক আছে, A4 শিট। এই খাতার হয় তোরা একটু গ্যাপ দিয়ে দিবি, হ্যাঁ, হয় তোরা এইভাবে বর্ডার দে, হয় তোরা এইভাবে বর্ডার দে, এইভাবে বর্ডার দে, একটু অবশ্যই গ্যাপ রাখবি, কারণ এই জায়গাগুলোতেই কিন্তু তোদের কোর্সের নাম্বার লিখতে হবে, ঠিক আছে, যে 1-এর 1.1, ঠিক আছে, কোশ্চেনটার ইয়েটা লিখলি, ক এর অ্যান্সারটা কি সেটা লিখে দিলি, 1.2 এইরকম ভাবে লিখতে হবে। এটা খ এর অ্যান্সারটা লিখলি, এইভাবে কিন্তু ব্যাপারটাকে লিখতে হবে। তো অবশ্যই কিন্তু আমাদের চারপাশে কিন্তু হয় চারপাশে, না হলে দুপাশে বর্ডার, অন্তত ওপরে আর লেফট সাইডে। অনেকে এইভাবেও করে, এইভাবেও অনেকে করে, অনেকে এই, তো অনেকে কি করে এই রকম ভাবে চারপাশেই আমাদের বর্ডার দিয়ে দেয়। তো এতে কি হয়, আমাদের লেখার যে জায়গাটা না সেটা কমে যায়। হয়তো ওর একটা স্যাটিসফ্যাকশন হয় যে করছে এটা, যে হ্যাঁ আমি অনেকগুলো পেজ নিয়েছি, সবাই তাকাবে, সে ম্যাম একটা পেজ দিন, একটা পেজ দিন, ঠিক আছে, সবাই তাকাচ্ছে, আরে সাবাস কি লিখছে, কিন্তু এই সব করতে যাবি না, দরকার নেই আমাদের এই দুটো দাগের। যদি হ্যাঁ দাগ চাস এই সাইডের দাগটা দিতে পারিস, এই সাইডের দাগটা রাখতে পারিস, এই দিকের দাগটা, এইটা রাখার কোনো প্রয়োজন নেই, বা এটা রাখলেও খুব কম একটা জায়গা রাখতে পারিস। এই সাইডে অনেকে রাখে কেন, কারণ অনেক সময় নিউমেরিক্যাল কোশ্চেন আসে, সেই নিউমেরিক্যালের হয়তো রাফগুলো ওপরে এই জায়গাটা, ধর এইখানে একটা দাগ দিয়ে দিল, এইখানে কি করলো, ধর কোনো একটা এমসিকিউই একটু নিউমেরিক্যাল বেস, তো সেখানে কি করলো, ও রাফ বলে লিখে দিল, রাফ ওয়ার্ক। তো এইখানে সে যাবতীয় যা নিউমেরিক্যাল মানে যা যা ক্যালকুলেশন সেই ব্যাপারগুলো এখানে সে করে নিল, সেটা একটা পয়েন্ট। আর একটা কাজ করা যায়, যদি আমরা এটা নাই দিই, ধর এটা আমি দিলাম না, ঠিক আছে, ধর এটা আমি দিলাম না, এই দাগটা আমি দিলামই না, না দিয়ে কি করে রাফের জন্য একদম যে মেইন যে খাতাটা দেওয়া হয় তার লাস্ট পেজের বাইরের সাইডটা না, ভেতরের সাইডটায় ওই একটা পেজ পুরো রাফ ওয়ার্কের জন্য সে নেয়। তো পুরো পেজটা সে রাফ বলে লিখে নেয় এবং তারপর সেখানে রাফ করে। এইটা একটা ওয়ে হতে পারে, সেটাও তোরা করতে পারিস। তো প্রথমত আমাদের এইভাবে কিন্তু প্রপার, এবং চেষ্টা করবি এই যে বর্ডারগুলো দিচ্ছিস বর্ডারগুলো পেন্সিলে দেওয়ার চেষ্টা করবি, ঠিক আছে। তাহলে আমি কি বললাম, বর্ডার পেন্সিলে দেওয়ার চেষ্টা করবি, ঠিক আছে।
দেন তোর লেখার হাতের লেখা যাদের সুন্দর খুব ভালো, যাদের সুন্দর না তারা চেষ্টা করবি অন্তত প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যে একটা ন্যূনতম গ্যাপ দিতে, এবং প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে একটা যেন গ্যাপ থাকে, তারপর আবার নেক্সট সেন্টেন্সটা স্টার্ট হয়, তাহলে কি লেখাটা পড়তে ইজি হয়। এবং তোদের একটা জিনিস মনে রাখতে হবে যে প্রথম 2-3 পেজ যদি তুই খুব ভালোভাবে রিপ্রেজেন্ট করতে পারিস, পরীক্ষকদের চোখ কিন্তু তোর ওপর থাকবে, এবং প্রথম থেকেই তোর মানে পরীক্ষকের ভেতরে একটা ব্যাপার তৈরি হবে যে হ্যাঁ এ ছেলেটা খুব ভালো করে রিপ্রেজেন্ট করেছে, এর খাতা আমি ভালো করে দেখবো। এটা কিন্তু সত্যি কথা, ঠিক আছে? সো খাতাটাকে শুরু থেকেই কিন্তু খুব ভালো করে রিপ্রেজেন্ট করবি, যাদের হাতের লেখা খুবই খারাপ যেভাবে আমি বললাম সেইভাবে রিপ্রেজেন্ট কর। এইবার গেল বর্ডার পেন্সিল দিয়ে টানলি, এমসিকিউ পার্ট লিখলি, এবং প্রত্যেকটা পার্টের পর পারলে একটা করে দাগ দিয়ে দে। ধর তোর এমসিকিউ পার্ট এখানে কমপ্লিট হয়ে গেল, তুই পেন্সিল দিয়ে এখানে আরেকটা দাগ টেনে দিলি, কিন্তু দাগটা যেন ওই ভেতর থেকে স্টার্ট না হয়, এইখান থেকে স্টার্ট কর। এখানে আমি আবার কি করলাম, এখানে আবার লিখলাম 2.1, এখানে 2.1 এর অ্যান্সার লিখলাম, 2.2 এর অ্যান্সার লিখলাম, এইরকম করে। এবং চেষ্টা করতে হবে ধর যখন তুই 2 মার্কসের অ্যান্সারগুলো লিখবি, 2 মার্কস বা 5 মার্কস, এই যে অ্যান্সারগুলো লিখবি এখানে ধর সাপোজ ধর ট্রপিক চলন সম্পর্কে এসছে, তো ট্রপিক চলন অক্সিন হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয়, অক্সিন হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয়, ঠিক আছে? অবশ্যই চেষ্টা করবি এবং দুটো কালারের পেন ইউজ করবি, ঠিক আছে? যারা একটা কালার ইউজ করতে পারিস ভালো, অন্য রং বেরঙের কোনো কালার ইউজ করবি না, পারলে ঊর্ধ্বে দুটো, না হলে একটাই ইউজ কর। যদি দুটো কালার হয় তাহলে অবশ্যই ব্ল্যাক অ্যান্ড ব্লু, অবশ্যই ডট পেন, এবং যে পেনগুলো দিয়ে তুই সারা বছর লিখে অভ্যস্ত সেই ধরনের পেন ইউজ করবি মাধ্যমিকের খাতায়। নতুন সারা বছর এক ধরনের পেন দিয়ে লিখেছিস, হঠাৎ করে একটু দামি পেন নিয়ে চলে গেলি, এইরকম যেন কোনো রকম না হয়। এবং অবশ্যই দুটো করে ব্ল্যাক আর ব্লু পেন রাখার চেষ্টা করবি। একটা পেন দিয়ে যে দেখ এই এমসিকিউ ভিএসকিউতে কোনো রকম তো দুটো কালারের পেন ইউজ করার দরকার পড়ে না, তোর দরকার পড়বে হচ্ছে 2 মার্কসের কোশ্চেনে। তো হেডিংগুলো তুই একটা কালার দিয়ে কর, সেটা তোদের প্রেফারেন্সের উপর ডিপেন্ড করছে। আর মেইন যে লেখাগুলো, যেগুলো এইগুলোতেও মেইন যে লেখাগুলো যে কালারের পেন দিয়ে লিখেছিস সেই কালারের পেন দিয়েই এই হেডিং ছাড়া বাকি যে লেখাগুলো সেগুলো লেখার চেষ্টা কর। এবং আমি যে এখানে এই যে লাইনটা লিখলাম সেখানে অবশ্যই চেষ্টা কর এই যে কালারের পেন দিয়ে এই লাইনটা লিখেছিস অন্য কালারের পেন দিয়েই অক্সিন হরমোনের নিচে একটা দাগ দিয়ে দে। প্রত্যেকটা কোশ্চেনে যে ইম্পর্টেন্ট যে লাইনগুলো বা যে ইম্পর্টেন্ট টার্মসগুলো তার নিচে যেন একটা করে দাগ দেওয়া থাকে, কোনো অত বক্স করার দরকার নেই, বাট একটা করে যেন আন্ডারলাইন দেওয়া থাকে। তাই আবার পুরো খাতায় আবার আন্ডারলাইন করার দরকার নেই, যে কোশ্চেনের যে টার্মটা ইম্পর্টেন্ট সেই টার্মের নিচে প্রত্যেকটা কোশ্চেনে যদি এইরকম টার্ম থাকে তার নিচে দাগ দিয়ে দে। তাহলে কি হবে, পরীক্ষকের নজর পড়বে ওই যে মানে যে অ্যান্সারটা চাইছে সেই ইম্পর্টেন্ট টার্ম সেই অ্যান্সারের যদি থাকে তাহলে তুই দেখিয়ে দিচ্ছিস চোখে যে এই জায়গাটা তাকান, তো সেইটা কিন্তু খুব জলদি তারা খাতাটাও দেখতে পারবে, কারণ তাদের কাছে কিন্তু একটা দুটো খাতা আসে না, তোরা জানিস লক্ষ লক্ষ খাতা পুরো পশ্চিমবঙ্গের তো সার্কুলেট হয়, সেগুলো তো অনেক খাতা দেখতে হয়। তো এই কারণে এই জিনিসগুলো যদি করিস তাহলে কিন্তু তোদের মানে একটা পজিটিভ ভাইবস তৈরি হবে পরীক্ষকের নাম্বার দেওয়ার জন্য। এছাড়া কি করবি, যে জায়গাগুলোতে ছবি দেওয়া পসিবল, যেমন ধর ট্রপিক চলন অক্সিজেন হরমোন নিয়ন্ত্রণ করে, ফটোট্রপিক জিওট্রপিকের কথা এলো, তো একটা চেষ্টা করে একটা ছবি দিয়ে দিতে, ঠিক আছে? যে এইটা হচ্ছে কাণ্ডের অংশ, এটা হচ্ছে মূলের অংশ, তো সেই ব্যাপারটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করে। এবং প্রত্যেকটা ছবিকে ছোট ছোট কোশ্চেনের ছবিগুলোকে আঁকার পরে পারলে একটা স্কোয়ার বা রেক্ট্যাঙ্গুলার লম্বালম্বি একটা বক্স বানিয়ে দে, ঠিক আছে? এবং সাইডে আঁকার চেষ্টা কর। তোরা চেষ্টাও করতে পারিস যে হ্যাঁ লেখাটার পরে নিচে ছবি এটা আঁকা, সেটাও একটা পজিটিভ ওয়ে, সেটাও একটা ভালো। এবং কোনো রকম খাতার ওপর কিপটামি করবি না। এক একটা খাতায় যদি 2 মার্কসের কোশ্চেন হয়, এক একটা খাতায় এক একটা পেজে এক একটা 2 মার্কসের কোশ্চেনই লেখার চেষ্টা কর। যদি খুবই ছোট হয়ে যায় সেটা আলাদা ব্যাপার, সেখানে একটা দুটো তিনটে কোশ্চেন আটতে পারে, বাট যেটা ধর এই ধরনের কোশ্চেন ফটোট্রপিক জিওট্রপিক হালকা একটু আলোচনা করতে হবে, তো সেটা মোটামুটি ধর এতটা চলে আসবে, তো মোটামুটি তোর খাতার পেজ কমপ্লিট হয়ে যাবে প্লাস ছবি। তো এইভাবে ইউজ কর, কোনো রকম ভাবে কিপটামু করবি না। বাড়িতে যাই করেছিস সরকারের কিন্তু অনেক টাকা, তারা সেইভাবেই কিন্তু খাতার ব্যবস্থা করে দেবে, কোনো রকম চিন্তা নেই। এই গেল 2 মার্কসের কন্ডিশন। 5 মার্কসের ক্ষেত্রেও তাই করবি, যে ভালো ভালো ইম্পর্টেন্ট যে পয়েন্টগুলো সেগুলো নিচে দাগ দিয়ে দিবি। এবং আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে 5 মার্কসের ক্ষেত্রে আমি ছবির ক্ষেত্রে বলবো, ছবিটাকে অবশ্যই পেন্সিলে আঁকবি, পেন্সিলে এঁকে চারপাশে পারলে একটা বক্সের মধ্যে ছবিটাকে আঁকবি,
ঠিক আছে, চোখের ছবি সাপোজ ধর, এবং এখানে একটা দাগ দিবি, যে পোর্শনটা যেখানে দেখাতে বলেছে এই রকম ভাবে টেনে এনে সেই দাগটার সাথে ঠেকিয়ে এখানে সেটা কি অংশ সেটা লিখে ফেল। এবং এই যে বক্সটার মধ্যে ছবিটা আঁকলি, বক্সের ঠিক নিচে চিত্র বলে কোশ্চেনে কি আছে, ঠিক আছে, সেইটা লিখে দে। এবং এখানেও যে পয়েন্টিং গুলো করবি, যেটার যে পয়েন্টিং কোশ্চেনে দেখবি নাম্বার দেওয়া আছে ক এত, খ এত, তো সেগুলো অবশ্যই মেনশন করে লেখার চেষ্টা করবি, ঠিক আছে। এইগুলো যেন ভুল না হয়, এগুলো কিন্তু ছোট ছোট খুঁটিনাটি ভুলগুলো কিন্তু পরীক্ষকের খারাপ লাগে। এবং একটা কোশ্চেনের দেখা যাচ্ছে একটা দুটো লাইন আটছে না, সেটার জন্য তুই পরের পেজে চলে না গিয়ে ওখানেই ঘিঞ্জি করে ওই লাস্ট পেজেরই একদম নিচের দিকে লিখতে থাকলি, ওটা কিন্তু বাজে হবে। তোর কোনো রকম অসুবিধা নেই, তুই পরের পেজে চলে যা না, দুটো তিনটে লাইনই লেখ পরের পেজে, একটা দাগ দিয়ে দে, তারপর আবার পরের কোশ্চেন অ্যান্সার শুরু কর। কোনো রকম কিপটেমু করবি না, আরামসে লেখ। একদম তোদের পুরো 100 নাম্বার তোদের হাতে, 10 নাম্বার তো স্কুল থেকে দিয়েই দেবে, 90 নাম্বার পুরোটা তোদের রিপ্রেজেন্টের ওপর ডিপেন্ড করছে। যেগুলো শব্দ ছক, যে শব্দচিত্রের মাধ্যমে দেখাও, সেগুলোতেও কিন্তু এইরকম ব্যাপার থাকে যে শব্দচিত্রের মাধ্যমে তুই কিভাবে দেখাবি। শব্দচিত্রগুলোকে সুন্দর করে পারলে পেন্সিল দিয়ে আগে লিখে নে, যদি কোথাও ভুল হয়, কারণ পেন দিয়ে লিখতে গেলে অনেক সময় ভুল হয়ে যায়, তো পেন্সিল দিয়ে শব্দচিত্রগুলো লিখে নে। কারণ আমাদের নর্মাল যে কোশ্চেনগুলো সেগুলো আমরা ফ্লোতে লিখে দিতে পারি, কিন্তু শব্দচিত্রগুলোকে পারলে পেন্সিল দিয়ে প্রথমে লেখ, যদি একদম কনফার্ম হয়ে যায় সেগুলোকে তুই পরে মুছে পেন দিয়ে করে দিতে পারিস, বাট শব্দচিত্র পেন্সিল দিয়ে করলেও হবে, বাট পরে পেন দিয়ে করতে পারিস, সেটা অসুবিধা নেই। কিন্তু প্রথমেই যদি পেন দিয়ে করতে গিয়ে ভুল হয় তাহলে কিন্তু খুব বাজে রকম হয়ে যাবে পেজটা। আরেকটা হচ্ছে, যদি কোথাও কাটাকুটির দরকার হয়, ধর এখানে তুই ভুল করে অক্সিন হরমোনের জায়গায় জিবরেলিন লিখে ফেলেছিস, এবার কি করবি? তো এখানে জাস্ট একটা এরকম দাগ দিয়ে কেটে দে, কেটে দাগ দিয়ে এইরকম করে একটা চিহ্ন দে, দিয়ে ওপরে জিবরেলিন লিখে দে। কিন্তু এই রকম যেন কোনো সময় না দেখি যে অক্সিনটাকে এই রকম করে কেটে বা এই রকম করে কেটে খুব বাজে রকম ভাবে এটা কিন্তু দেখতে লাগে, এই রকম একদম করবি না। একটা সিঙ্গেল দাগে কাট, সিঙ্গেল দাগে কেটে যেটা অরিজিনাল অ্যান্সার হবে সেটাকে লিখে দে। তো এইভাবে তোকে সাজাতে হবে। এবং আমাদের যে ম্যারাথনটা আসছে সেই ম্যারাথনটাকে খুব ভালো করে যদি তোরা ইউটিলাইজ করে থাকিস, তাহলে কিন্তু রিভিশনটা প্রপার এক্সামের অনেক আগেই হয়ে যাবে। এবং লাইফ সায়েন্সটা এক্সামের আগের দিন কিভাবে রিভিশন দিবি, এক্সামের আগের দিন তোরা ম্যারাথন থেকে যদি শর্ট নোট নিজেরা তৈরি করতে থাকিস ম্যারাথন দেখতে দেখতে, তাহলে সেখান থেকে দিতে পারি। যারা হয়তো পুরো বছর ধরে নোট বানিয়ে না, মানে শর্ট নোটস বা সেলফ নোটস না বানিয়ে থাকে, তাদের ক্ষেত্রে ওটাই একটা মূল মন্ত্র। আর যারা বানিয়ে আছে তারা তো প্রপারলি এই লাইফ সায়েন্সের আগে যে এক্সাম সেটা দিয়ে আসার পরে একটু রেস্ট ফেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে একটা পারলে একটা ছোট্ট 1 ঘন্টা বা আধ ঘন্টার ন্যাপ নিয়ে তারপর একদম যাবতীয় যা নিজের নোট থেকে রিভিশন শুরু করে দেয়। এবং প্র্যাকটিসটা, ছবি আঁকার প্র্যাকটিসটা যেন খুব ভালো হয়, বেশি সময় যেন না নেওয়া হয়, ছবিতে অত শেডিং ফেডিং করার কোনো রকম দরকার নেই, ঠিক আছে। আর প্রপারলি খাতাগুলোকে যেন অ্যারেঞ্জ করে ভালো করে সুতো দিয়ে আটকে দেওয়া হয়। স্টেপলার ফেপলার নিয়ে যাবি না, ওখানে কিন্তু স্টেপলার অ্যালাউ না পরীক্ষা হলে, ঠিক আছে। ওরা সুতো দেবে, সেই সুতো দিয়েই লাস্টে তোকে বাঁধতে হবে। এবং চেষ্টা করবি সময়টাকে ভালো করে কাজে লাগাতে। কিভাবে কাজে লাগাবি? ধর আমাদের 15 মিনিট আছে, ধর আমাদের 15টা এমসিকিউ আছে না, আর 21টা ভিএসএকিউ আছে, এগুলো সব 1 মার্কসের কোশ্চেন। এইগুলোতে যেন বেশি সময় না লাগে, এইগুলোকে চেষ্টা করবি 30 মিনিটসের মধ্যে নামাতে, আধ ঘন্টার মধ্যে যেন এটা কমপ্লিট হয়ে যায়। 15টা এমসিকিউ আর 21টা ভিএসএকিউ, তাই বলে তাড়াহুড়োর জন্য আবার ভুলভাল করিস না, বাট চেষ্টা কর 30 মিনিটের মধ্যে এই নাম্বারটা নামিয়ে ফেলতে। এটা হচ্ছে পুরো যারা ধর সারা বছর পরেও নি পাস করার জন্য, তাদের কিন্তু এই নাম্বারটা খুব গুরুত্বপূর্ণ। সো এই নাম্বারটাকে ভালো করে যারা আনতে পারবে তাদের আরামসে এইখানেই পাস হয়ে যাবে, ঠিক আছে। তারপর আসবে আমাদের মিডিয়াম যে স্টুডেন্টগুলো, তাদের 2 মার্কসের কোশ্চেনের ক্ষেত্রে 2 মার্কসে আমাদের 12 দুগুণ 24টা নাম্বার থাকে, তাই না? 24টা নাম্বার থাকে, 24টা নাম্বার থাকে আমাদের 2 মার্কসের ক্ষেত্রে এসএকিউ। তো 2 মার্কসের ক্ষেত্রে 24টা নাম্বার আমাদের ভালো করে কিছু কিছু জায়গায় ছবি রাখারও ব্যাপার থাকবে। তো সেই কারণে আমরা যেন এই 24টা মার্ক ভালো করে প্রপারলি সাজাই, এবং তার জন্য আমি মোটামুটি ধর সময় দেব 5 মিনিট করে, আচ্ছা এটা মোটামুটি ধর 40 মিনিট, আচ্ছা 45 মিনিট দিচ্ছি, চল 45 মিনিটে যেন আমাদের এই 24টা নাম্বারের কোশ্চেন, মানে 12টা কোশ্চেনের অ্যান্সার হয়ে যায়। মানে এক একটা কোশ্চেনের জন্য ক মিনিট করে ফেলি, 12 দুগুণ 24, 3 12 36, 4 12 48, ঠিক আছে। এখানে তুই 50 মিনিটই ধরে নে, যা এখানে তুই 50 মিনিটই ধরে নে। তার মানে এক একটা কোশ্চেনের অ্যান্সার তোকে 5 মিনিটের মধ্যে মোটামুটি 4 মিনিটের মধ্যে মোটামুটি দিতে হবে, ঠিক আছে।
মোটামুটি 4 মিনিটের মধ্যে দিতে হবে। তাহলে দেখ 5 3 8 মানে 80 মিনিট, মানে এখানে 1 ঘন্টা 10 মিনিটের মতো হয়েছে, আর 1 ঘন্টা 20 মিনিটের মতো হয়েছে। এখনো তোর বাকি আছে, এবং অবশ্যই প্রথমের যে 15 মিনিট সেটা যেন কোশ্চেন ভালো করে সিলেকশন করতে কাজে লাগানো হয়, কোনোভাবেই যেন আমরা লিখতে না শুরু করি। ওই 15 মিনিটটা দেওয়াই হয় যে তোরা ভালো করে, যেহেতু ওই যে অনেক অপশান থাকে, সেই অপশানগুলোর মধ্যে তখনই ভালো করে বেছে নে যে হ্যাঁ কোনগুলো কি হবে। আর পারলে সেই 15 মিনিটের মধ্যে তোরা এমসিকিউ ফেমসিকিউগুলোরও অ্যান্সার মানে পেন্সিল দিয়ে কোশ্চেনে করতে পারিস, কিন্তু ওরা জেনারেলি নাই বলে যে কোশ্চেনে যেন কোনো রকম দাগ না ভরে, ঠিক আছে, সেটা অনেক সময় বলে। বাট তোরা একটা হালকা ছোট্ট ছোট্ট ডট যেটা তোরাই দেখতে পাবি, এরকমভাবে তোরা ওই 15 মিনিটে করেও রাখতে পারিস, ঠিক আছে। বাট বড় এমসিকিউ ভিএসকিউ এর ব্যাপারগুলো অত ওইরকমভাবে করার দরকার নেই, জাস্ট দেখে যা। মেইন আমাদের কাজে লাগাতে হবে 2 মার্কস আর 5 মার্কসকে সিলেক্ট করতে ওই 15 মিনিটে, ঠিক আছে। ওটা ভালো করে সিলেক্ট করে নি যে 17টার মধ্যে 12টা তুই কোনগুলো লিখবি, একদম প্রপারলি ভালো করে লিখতে পারবি, 2 মার্কস তোকে দিতে বাধ্য, এইরকম কোশ্চেনই সিলেক্ট কর। আর 5 মার্কসের ক্ষেত্রে তোদের অবশ্যই মাথায় রাখতে হবে ছবিটাকে ভালো করে আঁকতে, এটা তো 5 পেয়ে যাবি। বাকি যে কোশ্চেনগুলো আছে সেগুলোতে অর থাকবে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা, এবং চেষ্টা করবি যেগুলো একটু ভেঙে ভেঙে কোশ্চেন আছে, ধর 1 + 2 + 2 এই ধরনের জেনারেলি কম আসে, ধর 3 + 2 বা 2 + 2 + 1, ঠিক আছে, বা 2 + 3, ডিরেক্ট 5 মার্কসের কোশ্চেন না অ্যাটেন্ড করারই চেষ্টা করবি, কারণ সেখানে 3 3.5 খুব ভালো হলে 4 ঊর্ধ্বে দিতে পারে, মানে 4.5 5 খুব কমই পায়, ঠিক আছে, সেটার জন্য খুব ভালো অ্যান্সার হতে হয়। তো চেষ্টা করবি একটু 3 + 2 বা 2 + 3 বা 2 to 1 এই ধরনের কোশ্চেনগুলো অ্যাটেন্ড করতে, তাহলে কিন্তু তোদের মার্কসটা অনেক বাড়বে, ঠিক আছে। তো 1 ঘন্টা 20 মিনিট চলে গেল, এখনো অবধি আমাদের 1 ঘন্টা 40 মিনিট পড়ে আছে, ঠিক আছে। এবং আমাদের বড় কোশ্চেন অ্যান্সার করতে হবে, এবং সেটা কতগুলো ছবি আছে, তার সাথে আমাদের কি আছে, ছবিতে ধর তোরা কত মিনিট নিবি, 10 মিনিট ঊর্ধ্বে নিবি, তার বেশি নিবি না। তার মানে এখান থেকে 10 মিনিট মাইনাস গেলে আমার 1 ঘন্টা 30 মিনিট পড়ে থাকলো, ঠিক আছে, 1 ঘন্টা 30 মিনিট, তাহলে 1 ঘন্টা আমাদের ওখানে আরো অ্যান্সার করতে হবে 5টা, তাই না, আরো 5টা কোশ্চেনের অ্যান্সার, 5টা কোশ্চেন না কিন্তু, ওগুলো আবার ভাগ ভাগ থাকে, তো সেইখানে আমাদের সময় দিতে হবে 5 × 10, মোটামুটি 1 ঘন্টা, ধর 1 ঘন্টা 10 মিনিটই নিলি, ঠিক আছে, একটা কোশ্চেনে প্রায় 20 মিনিটের ওপর করে দিচ্ছিস তোরা, ঠিক আছে, 1 ঘন্টা 10 মিনিট নিলি, তাহলে 1 ঘন্টা 30 মিনিট থেকে 1 ঘন্টা 10 মিনিট বাদ গেলে 20 মিনিট থাকে, তাহলে মোটামুটি তোর এই 20 মিনিটস অর 15 মিনিটস তোকে কিন্তু লাস্ট টাইম রিভিশনের জন্য রাখতে হবে, কারণ রিভিশনটা খুব ইম্পর্টেন্ট। রিভিশনটা তোকে এই পুরো সময়টাকে কাজে লাগিয়ে তোরা যে খাতাটা লিখেছিস বা সাজিয়েছিস, সেখানে কোথাও সিলি মিস্টেক হয়েছে কিনা, কোথাও তোর পড়তে ভুল হয়েছে কিনা, সেই অনুযায়ী তুই অ্যান্সার ভুল করেছিস কিনা, কোথাও কোনো ওয়ার্ড লিখতে হয়তো তুই ভুলভাল করে ফেলেছিস, ফুল ফর্ম লিখতে কোথাও একটা ওয়ার্ডে ভুল হয়ে গেছে, বা কোনো একটা কোশ্চেন তোর মিস চলে গেছে, তুই খেয়ালই করিসনি, একটা অ্যান্সার দিসনি, তো সেইগুলোর জন্য কিন্তু আমাদের রিভিশনটাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। 15 মিনিটের কমে যেন রিভিশনের টাইম না রাখা হয়, অনেকে 10 মিনিট ভাবে, না, অন্তত 15 মিনিট যেন আমাদের রিভিশনের জন্য রাখা হয়। এই প্রপার যদি ওয়েতে তোরা খাতাটাকে প্রথম থেকে শেষ অবধি সাজাতে পারিস, ঠিকভাবে যদি মেনটেন করে এই সময়টাকে হাতের কন্ট্রোলে আনতে পারিস, তাহলে কিন্তু তোরা অবশ্যই 95 কেন 98+ নাম্বার পেতে পারিস, লাইফ সায়েন্সে তোদের নাম্বার দেওয়ার জন্য বসে থাকবে, ঠিক আছে। তো এইগুলো ভালো করে ফলো কর, কোনো তাড়াহুড়োর কিছু নেই, নিশ্চিন্তে আরামসে লাইফ সায়েন্সে প্রচুর আমাদের মাথা ঠান্ডা করে এক্সাম দিতে হয়, কোনো রকম চিন্তা ভাবনার কিছু নেই, সব কমন পড়ে যাবে, যা যা পড়িয়েছি সারা বছর ধরে লাস্ট টাইম সাজেশন থেকেই দেখবি অনেক কমন পড়ে গেছে, কোনো চিন্তা করিস না, বি কনফিডেন্ট এবং নিজের ওপর ভরসা রেখে এক্সাম দিতে হবে। এই জিনিসটা এখনো কয়েকটা দিন সময় আছে, ভালো করে ফলো কর এবং হাতের মানে নিজের কন্ট্রোলে এই সময়টাকে নিয়ে আয়, ঠিক আছে। প্রত্যেকটা এক্সামের আলাদা আলাদা স্ট্র্যাটেজি, টাইমটাকে কিভাবে মেনটেন করবি, এটা আমি লাইফ সায়েন্সের ক্ষেত্রে বলে দিলাম, এইভাবে জিনিসটাকে সাজা। তো আজকের মতো এইটুকুই, আশা করি ভিডিওটা খুব ভালো করে কাজে লাগবে, ঠিকভাবে ফলো কর, আর দারুণ একটা ফাটিয়ে রেজাল্ট হবে, আমরা আবার দেখা হবে একসাথে, ঠিক আছে, চলো আজকের মতো টাটা, বাই।